নদীতে যাইতে হবে, নদীতে। আরে তুই আইসুসকে তোর 4টা হেলমেট তুই একবারে কেন ধুইতে দিবি এটাকো? প্রচুর বালু, টায়ার স্কিড করে। কিন্তু তুই এই যে হেলমেট ছাড়া তুই আমার লোক দেখা করতে আইসস, তোর 4টা হেলমেট, তুই আমার গর্ব করে শোনাস যে তোর 4টা হেলমেট। ও জমিদার এলাকার মানুষ কিন্তু হেলমেট পরা নাই। এই যে 8টা দিছেন না এমনি, এই যে এটা কিন্তু ছেড়ে দিব, এই যে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, ত্যাগ করতেছি সাটুরিয়া, আর এখন ঢুকে যাব সোজা নাগরপুরে, টাঙ্গাইলের নাগরপুর। আমার এক ছোটো ভাই আছে, ওর বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, এমনিতে ওরা ঢাকায় থাকে। আর ওরে ফোন দিলাম, ও বলতেছে ভাই আমি নাগরপুর আছি, তুমি চলে আসো। ব্যাস, এটা হচ্ছে সাটুরিয়া বাজার বাস স্ট্যান্ড। বাজারটা কিন্তু আসলে অনেক বড়। এই আবার শুরু হয়েছে এই বাজারের ভাঙাচোরা, ঠিক হয়ে যাবে মনে হয়, কাজ টাজ চলতেছে। এই ঢুকে গেলাম টাঙ্গাইলের রাস্তায়। কি টাঙ্গাইলের রাস্তার এদিকেও ভাঙাচোরা, টাঙ্গাইল আমাকে অপমান করতে পারলো রে। কই যে যাব, সাটুরিয়া বাজারে না হয় সাটুরিয়া আমাকে একটু ধাক্কা টাক্কা খাওয়াইলো, টাঙ্গাইলে দেখি আমার ধাক্কা খাওয়ায় বরণ করে নিল। কি যে দুর্ভাগ্য আমার। না না, আরে কি বলি, এটা টাঙ্গাইলে না, এটা তো সাটুরিয়ার মধ্যেই, ওই যে সাইনবোর্ডে লেখা আছে সরি টাঙ্গাইল। এই যে এখন ঢুকলাম হচ্ছে টাঙ্গাইল সড়ক বিভাগে। ওরে বাপ রে বাপ, সাটুরিয়াটা তো কম বড় না। আর আমি সেই কোন মাথায় বলতেছিলাম টাঙ্গাইল আমাকে খারাপ রাস্তা দিয়ে বরণ করলো। হ্যাঁ, আমার মাথা পুরো আসলে নষ্ট হয়ে গেছে। এই এখন ছিল টাঙ্গাইল সড়ক বিভাগের রাস্তায়। আমার ডান দিকে হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি। এই তো জমিদার বাড়ি, এ বাড়িটা এক সময় আমার ছিল। আমার অবশ্য জমিদারি ভালো লাগে না, এই জন্য আমি ছেড়ে দিছি। ঠিক আছে, ওকে, খোদা হাফেজ পাকুটিয়া জমিদার বাড়ি। আমি এখন যাব কেদারপুর বাজারে, ওইখানে আমার ওই ছোটো ভাইটা আসছে, কথা হয়ে গেছে, চলে আসছি কেদারপুর বাজারে। এখন সৌরভে খুঁজতে হবে, ও আছে। বাজারটা তো আরও বড়, কোন দিকে ও আছে? এটা মনে হয় সিএনজি স্টেশন। হ্যাঁ ঠিকই আছে, সিএনজি স্টেশন। এখানেই দাঁড়াই ফোন দেই, তাহলে ওরে আমার লোকেশনটা বলতে সহজ হবে। কেদারপুর বাজারে সৌরভ নাই, লোকেশন চেঞ্জ, এখন যাইতে হবে এই তো কেদারপুর বাজারের সামনে বড় একটা ব্রিজ নাকি আছে, ওখানে দাঁড়াতে হবে, ও ওখানে আসবে। ঠিক আছে, একবারে সৌরভকে পাইয়াই বাদ বাকি কথাবার্তা হবে। তোর এত বড় সাহস, তুই হেলমেট ছাড়া আমার লোক দেখা করতে আইসস? ওরা সাইজ করবো। এই এদিকে তুই হেলমেট ছাড়া কোন সাহস আমার লোক দেখা করতে আইসস? এরকম তুই জানোস তোর এখন ছেড়ে দিব। এই দেখ তোর সব রেকর্ড করতেছি। তুই হেলমেট ছাড়া বাইরে চসকে? না না, এটাই তোর শাস্তি। তুই জীবন আইসস না, তুই আইসস কে তোর 4টা হেলমেট তুই একবারে কেন ধুইতে দিবি এটাকো? তুই ডিপ্রেশনে তুই হেলমেট ছাড়া জায়গায় পড়ে থাকবি রাস্তায় না? কিরে এই কথা কস না কে? রোহিঙ্গা কথা কস না কে? না না, এটা পুরা যাইবো, চিন্তা করো না। তোমারে পচানি মনে করো যে খালি শুরু। খুবই সুন্দর এই ব্রিজটা, খুবই সুন্দর, একদম নতুন করছে। আর এটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, এটা হচ্ছে ধলেশ্বরী নদী। তো সৌরভ আমার সামনে আছে, আমরা ওই পারে গিয়ে তারপরে নদীতে যাইতে হবে, নদীতে। আরে মাথা নষ্ট, নদী পেয়ে গেছি। এইবারে আমরা সোজা গিয়ে নামতেছি একদম নদীর মধ্যে। এই হচ্ছে নদীর রাস্তা। ও বালু, এই তো চলে এসেছি একেবারে ব্রিজের নিচে চলে এসেছি। একদম ব্রিজের নিচে, একদম পানির কাছে চলে যেতে হবে। ওয়াও, এখানে তো আমার মনে হয় শরৎকালে প্রচুর পরিমাণে কাশফুল ছিল। আর নদীতে যাবো, টান দে কথা কম কো, কোনো রিস্ক নেই, টান দে হ্যাঁ বেটা, টান দে আয়। এনে বলে রিক্স, কি সুন্দর জায়গা, টান দে, আরে টান দে, কি সুন্দর জায়গা। ও বলতেছে রিক্স। ও আরে কি সুন্দর, মাথা নষ্ট ক্ষেত দেখা।
আরও বলতেছে এখানে নাকি রিক্স। ওর আসলে স্পোর্টস বাইক তো আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, কিন্তু ওরে আনায় ছাড়বো, একদম নদীর পাড়ে চলে যাব এই জায়গাতে। এখানে কি আবার গর্ত টর্ত আছে নাকি? না, যাওয়া যাবে। এই 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 পেছনের টায়ার একটু ডান বাম করছে, আইসা পড়ছি। এখন একটু বালু, কঠিন বালু, এই পার হয়ে গেছি। হ্যাঁ, প্রচুর বালু, টায়ার স্কিড করে, কিন্তু আর কোনো সমস্যা নাই। আমি চলে আসছি একদমই নদীর কাছে, আর যাবো না ওইদিকে। কি এখানে গেলে রিক্স না? চাপাবাজি করো? কি রিক্স আছে? তুমি যে স্পোর্ট বাইক চালায় তোমার হাতে কোমর ঝাঁকি খাইবে ওইটা কেউ না, না তোমার রিক্স আছে। আমি তো বুঝছি তোমার রিক্স কি। ভালো ভালো। মাইশাই তো আসার পথে যে একটা ক্ষেতের কথা বলছিলাম অনেক সুন্দর, আমি আসলে প্রথম দেখায় চিনতে পারি নাই, বাট এগুলো আগে আরও দেখছি। এটা হচ্ছে তামাক। আমি খুবই অবাক হয়েছি, এই নদীর পাড়ে প্রচুর তামাক ক্ষেত আছে। এই যেগুলো সব হচ্ছে তামাক গাছ। আমি কোনো ভাবতেও পারি নাই যে টাঙ্গাইলে আইসা আমি এইভাবে তামাকের ক্ষেত পায়ে যাব। এই গাছগুলো তো আরও অনেক বড় হবে। তাছাড়া এই পাড়েও কিন্তু তামাকের ছোট ছোট গাছগুলো আছে। হ্যাঁ, এগুলা খুবই সম্প্রতি বোনা হয়েছে, এগুলা এখনও তো অনেক ছোট। আর এই দিকের যে বড় গাছগুলো এগুলো তো আর বিশাল বড় হবে। কিরে সৌরভ ভাই, তামাকের কি তুই ব্যবসা করস? না ভাই, আমি করি না। করস না? না, এটার বিজনেস কিন্তু ভালো। কিন্তু তুই এই যে হেলমেট ছাড়া তুই আমার লোক দেখা করতে আইসস, তোর 4টা হেলমেট, তুই আমার গর্ব করে শোনা আছে যে তোর 4টা হেলমেট, আর তুই হেলমেট ছাড়াইছিস আমার লোক দেখা করতে, এটার মানে কি কো? ভাই সবগুলো হেলমেট একসাথে দিয়ে দিছি। কে তুই একসাথে দিবি কে? একটা ঢাকায় আছে যেটা ইউজ করতেছি, যেটা লাস্ট ঢাকা থেকে আসছি ওটা ধুয়ে দিছি। এখন তুই যত আর বাকি যে দুটো আছে বাইরের প্রবলেম ভাই। তুই আমার নামে বুঝাইলি, অ্যাক্সিডেন্টে তুই কি বুঝাবি কো? অ্যাক্সিডেন্টে কি বুঝাবি কো? আমি তো চালাস দিয়েছ এক্সার না, আমার তো বাসা এখানেই, তো বাসার থেকে জাস্ট আবার কই বাসার থেকে মানে মেইন রোড, আবার কই মেইন রোড? আমি তো সেই এলাকার রাস্তা দিয়ে না। কে তোর এলাকার রাস্তায় যদি স্লিপ কাটে? স্লিপ কোনো গাড়ি করে চলে না তো। চলে না, তুই যদি খালের বাড়িতে পড়ে যাস? খালের পরে যেমন ভাই ওইটা তো পানি আছে, মজার রাস্তা ভাই। অজুহাত কম দে। বাইক আর আমার বাইক এতক্ষণ ছিল বালুর উপরে পার্কিং করা, একদম বদ্ধ বালু আর বালু। আর ওই তো ব্রিজ, যেই ব্রিজটার উপর দিয়ে আসলাম নদীর পাড়ের এই দৃশ্যগুলো আসলে খুব এনজয় করছি। আর এখন যে এখানে দাঁড়ানো আছি এই জায়গার মধ্যে কিন্তু দাঁড়ানোর কোনো উপায় ছিল না যদি এটা ভরা বর্ষা হইতো। একদম ওই তামাক ক্ষেত টেত করে একদম ওই দূরের গাছপালা পর্যন্ত কিন্তু পানি চলে যায়। আরও বেশি যায়? আচ্ছা, 1 কিলোমিটার এখান থেকে 1 কিলোমিটার, বা অনেক পানি যায়। সো ঠিক আছে, এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার স্পটে গিয়ে বাদ বাকি কথাবার্তা হচ্ছে। আর টাঙ্গাইলের কোনো জমিদার বাড়িতে আসবো না সেটা কি হয়? সৌরভ নিয়ে আসছে, ওর বাড়ির কাছে একটা জমিদার বাড়ি আছে। আর টাঙ্গাইল তো হচ্ছে আসলে জমিদারের এলাকা, মানে এত জমিদার বাড়ি, মানে কদমে কদমে জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির এলাকার বাসিন্দা হচ্ছে সৌরভ, অথচ ও হেলমেট পরে নেই। ঠিক আছে, এটা আমি সারাদিন বলবো সিরিয়াসলি ভাই যে ও জমিদার এলাকার মানুষ কিন্তু হেলমেট পরে নাই। কিরে জমিদারদের কি হেলমেট লাগতো না? অবশ্যই। তাহলে তুই হেলমেট পরস নাই কেন? তাহলে তুই হেলমেট পরস নাই কেন? তাহলে তুই হেলমেট পরস নাই কেন? ভাই এই দেখলেন তো ভাই 2 কিলো রাস্তা, 2 কিলোর জন্য তোর 4টা হেলমেট তুই পরবি না কে? সবগুলো তো ঢাকায়, বেশিরভাগই তো ঢাকায়। তোর খবর আছে, তোর আমি পচামো তারা। তো এটাই হচ্ছে এই জমিদার বাড়িটা। এই সৌরভ, এটা কার বাড়ি? কোন জমিদারের বাড়ি আছিল রে? যদুনাথ। যদুনাথ। এই তো জমিদাররা এখন আর নাই, এখন বাড়িগুলো মৃত অবস্থায় এইভাবেই পড়ে আছে।
এক সময় এই বাড়িগুলো কিন্তু আমার ছিল, কিন্তু আমার আসলে এইসব জমিদারি ভালো লাগে না, এই জন্য ছেড়ে দিছি। না রে সৌরভ, এই বাড়িটা আমার ছিল না, এইখানে অনেক আসছি, ঠিক আছে, আইসা আগে সৌরভ দিয়ে আমার পার্টি পাইতাম, পরে এখন আসলে সব জমিদারি ভালো লাগে না, পরে ছেড়ে দিছি। বললাম দূর, দরকার নাই আমার জমিদারি, ছেড়ে দেই, পরে ছেড়ে দিছি। ওই জমিদার বাড়ির খুব কাছেই ওর বাসা। সৌরভ তার বাসায় আনছে আমাকে দুপুরের খাবার দাবার জন্য। আমার অবশ্য ওর বাসায় কিন্তু খাবারের কোনো মানে পরিকল্পনার মধ্যে ছিল না। আমি চাইছিলাম না দুপুরবেলায় এসে মানে অনাহতের মতন তাদের পরিবারের লোকজনকে একটু কষ্ট দেয়া, বাট সৌরভ বললো যে না ভাই যাইতেই হবে। আসলে সৌরভের সাথে আমার সম্পর্কটা ঠিক এরকমই, আমার খুব ক্লোজ ছোটো ভাই, ঢাকায় তো প্রায় সময় দেখা সাক্ষাৎ হয়। তো এখন চলি খাবারের টেবিলে, খেতে বসে গেছি। সৌরভ তো ব্যাপক খাবার দাবার দিছে, কিন্তু এতগুলো খাবার মনে হয় না আমি খাইতে পারবো। গরুর মাংস এক গাদা, আর এটা হচ্ছে কি পোলাও। দেখা যাক কতটুকু খাইতে পারি। সৌরভ খাই ভালাবে, পেটের সাইজ অনেক বড় আছে, পাকিস্তান অনেক বড়, ওর দৈর্ঘ্য কম কিন্তু প্রস্থ বেশি, আর আমার হচ্ছে দৈর্ঘ্য বেশি প্রস্থ। সময় আমার আসবে, সময় তোরও আসবে, কিন্তু তুই আজকে হেলমেট পরস নাই। এখন দেখো খাওয়ার পরে ঠিক আছে সৌরভ, তাহলে খোদা হাফেজ। কিন্তু আবার তুই যদি আমার সামনে কোনোদিন হেলমেট ছাড়া আইছস, ইনশাল্লাহ মানে আইবি তুই নেক্সট টাইম ভাই রেডি ভাই, হেলমেট ছাড়া আমার সামনে তুই আর আবি না। ক্যামেরা রেডি করতে অবশ্যই ক্যামেরা চলতেছে, তুই হেলমেট ছাড়া যদি আমার সামনে আইছস টের পাইবি ওই দিন আরেকদিন। তাহলে থাক, হ্যাঁ খালি দেখবি তো খালি। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকিস, হ্যাঁ ফোন দিব না আর। আচ্ছা 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 ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ যা। বেরিয়ে গেলাম সৌরভের বাসা থেকে, অনেক আতিথেয়তা করছে সৌরভ। এটা হচ্ছে নাগরপুর বাজার, এই বাজার সংলগ্নই হচ্ছে ওর বাসা। একদিকে চলে আসছি সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে, আর আরেকদিকে মহা বিপদ অতিক্রম করে এলাম পুরোটা রাস্তা জুড়ে, সেই টাঙ্গাইলের নাগরপুর থেকে এই পর্যন্ত। বিপদটি হচ্ছে আমার হর্ন বাজতেছে না। মাঝখানে রাস্তায় দুই জায়গায় নেমে দুইটা গ্যারেজ থেকে ঠিক করালাম, কিছুক্ষণ বাজে, তারপরে আবার চলে যাচ্ছে, কিছুক্ষণ বাজে আবার চলে যাচ্ছে। সমস্যাটা যেটা হয়েছে, আমার হর্নটাই আসলে স্থায়ীভাবে বাতিল হয়ে গেছে, যেটা অনুমান করতেছি। ব্যাটারি জনিত কোনো সমস্যা নাই, হর্নটা খুলে আবার ক্লিপটা সুন্দরভাবে সেট করে দিলে এবং পেছনের স্ক্রু দিয়ে টিউন করে দিলেই বাজে, এরপরে আবার কিছুক্ষণ চলার পরে আবার চলে যায়। এইভাবে দুইবার ঠিক করে আসছি। তো এখন আসলে একটু বিরক্ত লেগে গেছে। এখন এই হর্নের কারণে মোটরসাইকেলটা চালাতেও অনেক একটা উসখুস ভাব লাগে। কাউকে ওভারটেকের জন্য হর্ন দিতে পারতেছি না, পথচারীদেরকে সতর্ক করতে পারতেছি না। সারা রাস্তা এই আপার আর ডিপার করতে করতে এই হেমায়েতপুর পর্যন্ত আসলাম। এখন বাসায় যাওয়ার আগে অবশ্যই আমাকে হর্নটা পরিবর্তন করতে হবে, কারণ হর্ন ছাড়া মোটরসাইকেল চালানো একেবারেই সম্ভব না। সো এখন সোজা চলে যাব মিরপুর 60 ফিটের বারেক মোল্লার মোড়ের কাছে অবস্থিত রাইডার্স চয়েসে সেজান ভাইয়ের দোকানে। সো সেখানেই আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হ্যাঁ, অবশেষে চলে আসছি সেজান ভাইয়ের দোকানে। এখন হচ্ছে আমার হর্ন লাগাইতে হবে, বড় বিপদে পুরোটা জার্নি শেষ করছি। রাহান ভাই, ভাই আমার হর্ন নষ্ট হয়ে গেছে, আর দুইবার ঠিক করছি হাইওয়েতে, দুইবারই গেছে। এখানে সায়েন্স কি টেকনোলজি করছে যে আমরা এই যে 8টা দিচ্ছেন না এমনি, এই যে এটা কিন্তু ছেড়ে দিব, এই যে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ বুঝছেন, ঠিক আছে ঠিক আছে, আপনি পুরো ধরা খেয়ে গেছেন আজকে। আপনি যে কত খারাপ ছেলে, উত্তরবঙ্গের লোকজন ভালো হয়, কিন্তু আপনি যে এত খারাপ আজকে এটা হাতে নাতে প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ আমি বলছি না, এখন আমার উপর চাপাইতেছেন। হ্যাঁ এখন আমার উপর চাপাইতেছেন, এটা পাবলিশ হোক তারপরে টের পাইবেন। হ্যাঁ আমার কাছে শিখছেন।
হর্ন ফিটিং করার কাজ শেষ। ওই আগে যে হর্নটা ব্যবহার করতাম ঠিক সেটাই লাগাইছি, সিঙ্গেল হর্ন P65। সামনে ছবি দিয়ে দিলাম। লাগানোর সময় আসলে এত এনার্জি ছিল না, সারাদিন ঘোরাঘুরি করে আবার এই ভিডিও করব, এই জন্য ভিডিওটা আর করি নেই, জাস্ট মুখে বলে দিচ্ছি আপনাদেরকে আর সামনে ছবিটা দেখাই দিলাম। P65 এই হর্নটা লাগানো সহকারে সর্বমোট নিল হচ্ছে 150 টাকা। তবে যে হর্নটা সমস্যা করতেছিল ওইটারে এনে আবার মেরামত করা হয়েছে, তো ওইটারও আবার লাগানো হয়েছে। তার মানে আমার বাইকে এখন হর্ন আছে দুইটা। তো এখন যেইটারে মেরামত করলাম ওইটা দেখি টিকে কিনা। যদি দেখি যে টিকে যায় তাহলে দুইটা হর্নই থাকবে, আবার একটা রিলের প্রয়োজন হতে পারে। আর কি অবস্থা? ভালো? বাসায়? হ্যাঁ, সানিগিরির সাথে দেখা হয়ে গেল। যা হোক, কথা যেটা বলছিলাম, তো এই অবস্থায় আসলে কয়েকদিন ট্রায়ালে রাখবো, রেখে দেখি যে ব্যাটারিতে কোনো ইস্যু হয় কি না, মানে পাওয়ারে কোনো ইস্যু হয় কি না। যদি হয় তখন রিলে লাগিয়ে ফেলবো, দেখা যাক কি হয়। তো আজকে আর কথাবার্তা বাড়াচ্ছি না, অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে, অনেক নাকানি চুবানি গেছে হাইওয়েতে হর্নটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।